গল্পটি শুরু হয় একটি সংবাদপত্রের অফিসে। মাস নামের এক তরুণ সাংবাদিক কালিমান্তানের বনের শ্রমিকদের মৃত্যু ও নিখোঁজ হওয়া ঘটনা নিয়ে দ্রুত একটি প্রতিবেদন লিখছিল, যেন রাতের মধ্যেই কাজ শেষ করতে পারে। কিন্তু তার বস এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি চেয়েছিলেন ছোটখাটো শ্রমিকদের মৃত্যুর চেয়ে অবৈধভাবে গাছ কাটার ঘটনা এবং এর পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রতিবেদন করা হোক। তাই তিনি মাসকে সঙ্গে সঙ্গে লেখাটি সংশোধন করে শেষ করার নির্দেশ দেন। কিছুক্ষণ পর বস যখন ফোনে তার স্ত্রীর সঙ্গে তর্ক করছিলেন, তর্ক করার এক সময় সে ফোনটি ছুঁড়ে ফেলে দেয়। এরপর কাচের দেয়ালের পাশে দাঁড়িয়ে বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। কিন্তু সে যখন সরে যায়, তার ছায়াটি স্থিরভাবে তখনও সেখানে দাঁড়িয়ে। এরপরে কেউ একজন একটি কলম তুলে নেয়। এরই মধ্যে বস তার চেয়ারে বসে আরাম করছিল। হঠাৎ করে তার হাতের ভেতরে সেই কলম ঢুকিয়ে দেয়। বস যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর সেই ছায়ার হাতটি একটি কাঁচি তুলে নিয়ে বসের মাথায় একের পর এক আঘাত করতে থাকে। এতে সে আহত হয়ে টেবিলের ওপরে পড়ে যায়, কিন্তু সেই হাতটি তবুও থামে না। সে আরেকটি কাঁচি তুলে নিয়ে বসের পিঠের ওপরে অনবরত আঘাত করতে থাকে। এদিকে ছাদে এক সহকর্মী ধূমপান করছিলেন। হঠাৎ করে তিনি সাংবাদিকের চিৎকারের শব্দ শুনতে পান। দ্রুত বসের রুমে ছুটে গিয়ে দেখতে পান ওপর থেকে অনবরত রক্ত পড়ছিল, আর সেখানে সেই সাংবাদিককে ভয়ে আতঙ্কে কাঁপতে দেখা যায়। তখনই দেখা যায় বসকে নির্মমভাবে মেরে তার পেটের নাড়িভুড়ি দিয়েই তাকে ফ্যানের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। হত্যার পর তার দেহকে এমনভাবে সাজিয়ে রাখা হয় যেন সেটি কোনো ভয়ঙ্কর শিল্পকর্ম। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সহকর্মী আতঙ্কে চিৎকার করে ওঠে। এই ঘটনার পরে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হয়ে ওঠে মাস, অর্থাৎ সেই সাংবাদিক। গল্পের দৃশ্য এবার একটি বিশাল কারাগারে চলে যায়। কারারক্ষী জেফ্রি নিয়ম অনুযায়ী বন্দীদের গণনা করছিল। তখন সিক নামের এক বন্দী দাবি করে সে অসুস্থ এবং বিছানা থেকে উঠতে পারছে না, কিন্তু তাকে পরীক্ষা করে কোনো অস্বাভাবিক অসুস্থতার লক্ষণ পাওয়া যায় না। এতে রক্ষী তাকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। অ্যাঙ্গোরো নামের আরেক তরুণ বন্দী রক্ষীকে সিককে মারধর করা বন্ধ করতে অনুরোধ করে। এতে অ্যাঙ্গোরো নিজেই রক্ষীর টার্গেট হয়ে যায় এবং তাকেও শাস্তি দেওয়া শুরু হয়। সবার সামনে মার খেয়েও সে কোনো প্রতিবাদ করে না। শেষ পর্যন্ত রক্ষী অ্যাঙ্গোরোকে ছেড়ে দেয় এবং সব বন্দীকে নিয়ম অনুযায়ী নিজেদের কাজে ফিরে যেতে নির্দেশ দেয়। সহবন্দীরা অ্যাঙ্গোরোর সাহসের প্রশংসা করতে থাকে। দুপুরের বিরতিতে পেনি নামের এক বন্দী তার বন্ধুর সঙ্গে অ্যাঙ্গোরোর সাহসিকতার ঘটনা নিয়ে আলোচনা করছিল। সবাই একমত হয় যে অ্যাঙ্গোরো সেখানে না থাকলে তাদের অনেকেরই হয়তো সেই মুহূর্তে সাহায্য করার মতো কেউ থাকতো না। ঠিক তখনই অন্য একটি দলের বন্দী সাফি সাহায্যের জন্য তাদের কাছে আসে, কারণ একটি বন্দী গ্যাং তাকে খুঁজে বেড়াচ্ছিল। এর কিছুক্ষণ পরে টোকো নামের এক নিষ্ঠুর বন্দী অস্ত্র দিয়ে সাফিকে সবার সামনে নির্মমভাবে আক্রমণ করে। কেউই তাকে সাহায্য করার সাহস পায় না। এরপর অ্যাঙ্গোরো তার দুই ছেলের সঙ্গে দেখা করার অনুমতি পায়। ছেলেরা একাই তাকে দেখতে এসেছিল, কারণ তার স্ত্রী আসতে রাজি হয়নি। সন্তানদের সঙ্গে অল্প সময়ের কথোপকথন তাকে যেমন আনন্দ দেয় তেমনি কষ্টও দেয়। সে জানতে পারে তার স্ত্রী অন্য একজন পুরুষের সঙ্গে নতুন জীবন শুরু করার চেষ্টা করছে। অন্যদিকে তার সন্তানরা এখনও অপেক্ষা করছে কবে তাদের বাবা কারাগার থেকে বাড়ি ফিরে আসবে। অ্যাঙ্গোরো প্রতিশ্রুতি দেয় সে কারাগারে আর কোনো ঝামেলা করবে না, যেন দ্রুত মুক্তি পেয়ে সন্তানদের কাছে ফিরে যেতে পারে। এরপর কারাগারে ফিরে আসার পর এক সহবন্দী তাকে জানায় সোফি মারা গেছে। অথচ সাফিয়েরা আগে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে অসুস্থ মায়ের দেখাশোনা করার সিদ্ধান্ত নিয়েছিল। এই খবর অ্যাঙ্গোরোকে গভীরভাবে নাড়া দেয়। এরপর সে পেন্ডির সঙ্গে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরের ভবিষ্যৎ নিয়ে কথা বলে। তবে অ্যাঙ্গোরো স্বীকার করে সে এখনও নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো পথ দেখতে পাচ্ছে না, কারণ তার বিশ্বাস কারাগারের বাইরের জীবনও অন্যায়ে ভরা, জেলের ভেতরের জীবনের চেয়ে খুব একটা আলাদা নয়। এদিকে সিকের মাথা ব্যথা কোনোভাবেই কমছিল না। এরপর বন্দীদের বহনকারী একটি গাড়ি কারাগারে এসে পৌঁছায়। তার মধ্যে একজন ছিল সাবেক সাংবাদিক ইভান মাস, যে তার বসকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তাদের আগমন পুরো কারাগারের বন্দীদের দৃষ্টি আকর্ষণ করে। এই সময় টোকেকে দেখা যায় সে ওই সাংবাদিককে টার্গেট করেছে। এরপর শারীরিক পরীক্ষা ও নিবন্ধনের প্রক্রিয়া শেষ হওয়ার পর
অ্যাঙ্গোরোর দলের বন্ধু ইভান তাকে কারাগার ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নেয়। ইভান সেখানে বন্দীদের বিভিন্ন জ্ঞানের ক্ষমতার বিভাজন দেখতে পায়। সে অ্যাঙ্গোরোর দলের সঙ্গেও পরিচিত হয়। দলের প্রত্যেকেরই আলাদা অতীত আছে। কেউ মিথ্যা অভিযোগে জেলে এসেছে, আবার কেউ নিজের ভুলের কারণে কারাগারে বন্দী হয়েছে। অন্যদিকে তাদের প্রতিদ্বন্দ্বী দলটির নেতৃত্বে রয়েছে রেন্ডা নামের এক মাদক ব্যবসায়ী। কারাগারের ভেতরে থেকেও সে এখনও যথেষ্ট প্রভাবশালী। ইভানকে সি ব্লকের এমন একটি অংশ দেখায় যেখানে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বন্দীরা সাধারণ বন্দীদের তুলনায় অনেক বেশি আরামায়েশে জীবনযাপন করে। কিন্তু যখন সবাই জানতে পারে ইভানকে টোকে যে সেলে থাকে সেই একই সেলে রাখা হবে, তখন সবাই ধরে নেয় প্রথম রাতেই হয়তো সে মারা যাবে। একই সময়ে কারাগারের কমান্ডার একজন রাজনীতিবিদের কাছ থেকে গোপন নির্দেশনা পায়, কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেন বাইরে ফাঁস হয়ে না যায়। সেজন্য ইভানকে গোপনে হত্যা করার নির্দেশ দেওয়া হয়। কমান্ডার তখন কারারক্ষী জেফ্রিকে নির্দেশ দেয় ইভানকে টোকের সঙ্গে একই সেলে রাখতে। তার পরিকল্পনা ছিল বিপজ্জনক ওই বন্দী যেন তার হয়ে ইভানকে হত্যা করে। অ্যাঙ্গোরো ও ইভান এই খবর জানতে পেরে নতুন বন্দী ইভানকে বাঁচানোর উপায় খুঁজতে শুরু করে। দ্রুত ইভানকে সতর্ক করে এবং আত্মরক্ষার জন্য কোনো অস্ত্র জোগাড় করে রাখতে বলে, কারণ তাদের ধারণা ক্ষমতাবান কেউ তাকে সরিয়ে দেওয়ার সরাসরি নির্দেশ দিয়েছে। ঘুমানোর আগে কারারক্ষী জেফ্রি সবাইকে কারাগারের নিয়মকানুন জানিয়ে দেয় এবং সতর্ক করে দেয় কোনো রকমের অজুহাত ছাড়াই সবাইকে তার নির্দেশ মেনে চলতে হবে। বন্দীরা নিজ নিজ সেলে চলে যাওয়ার পর জেফ্রি গোপনে টোকের প্রস্তুতি পরীক্ষা করে, কেননা সেই রাতেই ইভানকে শেষ করে দেওয়ার জন্য টোকেকে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। টোকে প্রচণ্ড মাতাল থাকলেও তার সঙ্গীরা নিশ্চিত করে যে পরিকল্পনা ঠিকভাবেই এগিয়ে যাচ্ছে। সেলের দরজা বন্ধ হয়ে গেলে ইভানকে একা টোকর মুখোমুখি হতে হয়। পাশের সেল থেকে সবাই উদ্বিগ্নভাবে পরিস্থিতি লক্ষ্য করতে থাকে। টোকে সঙ্গে সঙ্গে ইভানকে হুমকি দিতে শুরু করে, কিন্তু অ্যাঙ্গোরো বুদ্ধি খাটিয়ে লোহার গ্রিল ধরে জোরে জোরে কারারক্ষীকে ডাকতে থাকে। এতে পরিস্থিতি সাময়িকভাবে থেমে যায় এবং ইভান অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পায়। কারারক্ষী অ্যাঙ্গোরোর দেওয়া অজুহাত বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। সে বুঝতেও পারেনি পরিস্থিতি প্রায় বড় ধরনের সংঘর্ষের রূপ নিতে যাচ্ছিল। পরের দিন সকালে সিক ঘুম থেকে উঠে অবাক হয়ে দেখে তার মাথা ব্যথা রহস্যজনকভাবে পুরোপুরি চলে গেছে। গোসল করার সময় টোকে আবার ইভানের সঙ্গে ঝামেলা বাঁধানোর চেষ্টা করে এবং তাকে উত্ত্যক্ত করতে থাকে, কিন্তু এবার অ্যাঙ্গোরো ইভানকে সাহায্য করতে এগিয়ে আসে। কারারক্ষী জেফ্রি বন্দীদের সবাইকে কারাগার পরিষ্কার করার নির্দেশ দেয়। অন্যদিকে টোকে এখনও ইভানের ওপর ক্ষিপ্ত ছিল, কারণ সে আগের রাতে তার হাত থেকে বেঁচে গিয়েছিল। এর কিছুক্ষণ পর টোকে যখন একা হাঁটছিল তখন একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটি কারাগারের একটি বাথরুমের ভেতর থেকে আসছিল। সেখানে কেউ লুকিয়ে আছে বলে সন্দেহ হয়। সে একটি লোহার রড হাতে নিয়ে শব্দের উৎস খুঁজতে বাথরুমের ভেতরে ঢুকে পড়ে। প্রথমে ভেতরটা একেবারে ফাঁকা মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি মানুষের পা ওপর থেকে ঝুলে নিচে নেমে আসে। টোকে দরজা খুলে ভেতরে তাকালেও কাউকেই দেখতে পায় না, তবে রহস্যময় শব্দটি তখনও ক্রমাগত শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর তার পেছনে একটি রহস্যময় দেহ আবির্ভূত হয়। পুরো শরীর জুড়ে অসংখ্য ছিদ্র ছিল, কিন্তু টোকে ভয় পেয়ে পিছিয়ে যায়নি, বরং সে আক্রমণ করতে এগিয়ে যায়। তবে তার প্রতিপক্ষ কোনো স্বাভাবিক মানুষ ছিল না, সেটি ছিল এক অদ্ভুত ও শক্তিশালী অমানবিক সত্তা। সত্তাটি টোকেকে নির্মমভাবে আক্রমণ করে, এমনকি টোকের হাতে লোহার রড ব্যবহার করে তার দুই চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর ভয়ঙ্করভাবে তার দুই পা ধরে তাকে টেনে দুই ভাগ করে ফেলে। কিছুক্ষণ পর সিক দেখতে পায় টোকে ফিরে এসেছে, কিন্তু তাকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছিল না। আশেপাশের কেউই তাকে লক্ষ্য না করে সে কৌতূহল নিয়ে টোকের পিছু নেয়, যে এরই মধ্যে তার সেলের ভেতরে ঢুকেছে। কিন্তু অবাক করার বিষয় হলো ঘরের ভেতরে ইভান ছাড়া আর কেউ নেই। বিষয়টি কি ঘটল সে মোটেও কিছু বুঝতে পারছিল না। এর কিছুক্ষণের মধ্যেই বাথরুমের দিক থেকে ভয়ঙ্কর চিৎকারের শব্দ শোনা যায়। বন্দী ও কারারক্ষীরা দ্রুত সেখানে ছুটে গিয়ে দেখতে পায় টোকের লাশের ছিন্ন ভিন্ন টুকরোগুলোকে বিকৃত ও অস্বাভাবিকভাবে সাজিয়ে রাখা হয়েছে, ঠিক যেন কোনো ভয়ঙ্কর শিল্পকর্ম। দেহটির অবস্থা আগের সেই রহস্যময় হত্যাকাণ্ডের মতোই ছিল, ফলে পুরো কারাগার আতঙ্কে ডুবে যায়।
এদিকে কারাগারের কমান্ডার সঙ্গে সঙ্গে খবরটি গোপন রাখার নির্দেশ দেয়, যেন ঘটনাটি বাইরে ছড়িয়ে না পড়ে, কারণ বিষয়টি প্রকাশ পেলে মন্ত্রী হওয়ার তার যে স্বপ্ন ছিল তা নষ্ট হয়ে যেতে পারে। সে কারারক্ষী জেফ্রিকে নিজে তদন্ত করার নির্দেশ দেয় এবং কঠোরভাবে বলে দেয় পুরো ঘটনাটি যেন গোপন রাখা হয়। ঠিক তখনই পাকা নামের এক ভিআইপি বন্দী তার সেলের দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে কারাগারে কী ধরনের বিশৃঙ্খলা হয়েছে তা জানতে চায়। কমান্ডার সঙ্গে সঙ্গে তার আচরণ বদলে অত্যন্ত ভদ্র ও বিনয়ী হয়ে যায়। সে পাকাকে আশ্বস্ত করে সবকিছু এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে এবং তার আরামায়েশ ও নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা করা হবে। এরপর ফিরে এসে সে জেফ্রিকে দ্রুত হত্যাকারীকে খুঁজে বের করার নির্দেশ দেয়। অন্যদিকে অ্যাঙ্গোর দলের মধ্যে সিক নিশ্চিতভাবে দাবি করে সে টোকেকে তার মৃত্যুর পরেও সেলের ভেতরে হাঁটতে দেখেছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। বরং সবাই মনে করতে থাকে সিক হয়তো ভুল কিছু দেখেছে। এমনকি সিক হঠাৎ করেই পাশে বসে থাকা ইভানকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সে যেন অনুভব করতে পারছিল ইভানের সঙ্গে কোনো বিপজ্জনক জিনিস যেন কারাগারের ভেতরে চলে এসেছে। বাকি সবাই সিক কেমন পাগলামি করতে নিষেধ করে, কিন্তু পেনি ও ইভান পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করে। তাদের ধারণা হয় কারারক্ষীরা নিজেদের মতো করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। অন্যদিকে রেন্ডার গ্যাং ভাবতে শুরু করে অ্যাঙ্গোরই হয়তো টোকেকে মেরে ফেলেছে, ফলে দুই পক্ষের জন্যই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। এদিকে সিক অ্যাঙ্গো নামের এক বন্দির শরীর থেকে অদ্ভুত লাল আলো বের হতে দেখতে পায়। অ্যাঙ্গো কারাগারে রান্নার কাজে নিয়োজিত ছিল, কিন্তু সিক ছাড়া কেউই সেই অদ্ভুত আলো দেখতে পাচ্ছিল না। এ সময় দেখা যায় অ্যাঙ্গো যেন মোটেও স্বাভাবিক আচরণ করছে না। এর কিছুক্ষণ পর কারারক্ষী জেফ্রি সব বন্দীদের একত্র করে এবং ঘোষণা দেয় হত্যাকারী সামনে এসে নিজেই যেন অপরাধ স্বীকার করে। একজন বন্দী তখন প্রশ্ন করে টোকের মৃত্যুর তদন্ত করতে পুলিশকে কেন ডাকা হচ্ছে না। প্রশ্নটি শুনে জেফ্রি প্রচণ্ড রেগে যায় এবং সঙ্গে সঙ্গে সেই বন্দীকে মারধর করতে শুরু করে। অ্যাঙ্গোরও দ্রুত তাকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু এর ফলে তাকেই প্রথম সন্দেহভাজন হিসেবে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। কিন্তু সে জোর দিয়ে বলে হত্যাকাণ্ডের সময় সে ঘটনাস্থলে ছিল না এবং এর প্রমাণ দেওয়ার মতো সাক্ষ্য রয়েছে। সে পরামর্শ দেয় কারাগারের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক। এই সময় জেফ্রি নির্লজ্জভাবে স্বীকার করে যে কারাগারের সিসিটিভি ক্যামেরাগুলো আসলে কখনোই চালু ছিল না, ফলে কোনো প্রমাণ ছাড়াই কারারক্ষীরা বন্দীদের সঙ্গে যা খুশি তাই করতে পারে। এরপর জেফ্রি ঘোষণা দেয় যতক্ষণ না কেউ হত্যার দায় স্বীকার করছে ততক্ষণ কারাগারের বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ থাকবে এবং কোনো খাবারও দেয়া হবে না। এতে পুরো কারাগারের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কারারক্ষীরা চলে যাওয়ার পর রেন্ডার গ্যাং দ্রুত অ্যাঙ্গোরের দলের মুখোমুখি হয়। দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হওয়ার উপক্রম হয়। ঠিক তখনই সিক অনুভব করে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। সে দেখতে পায় অ্যাঙ্গো একাই রান্নাঘরের দিকে চলে যাচ্ছে। সে রান্নাঘরের এক কোণায় গিয়ে আবেগে কান্না করতে থাকে, কেননা সে জানতে পেরেছে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। খবরটি জানতে পেরে সে জমে থাকা ক্ষোভ প্রকাশ করতে থাকে। রাগে ক্ষোভে টেবিলের উপরে থাকা মাংসগুলো ইচ্ছে মতো টুকরো করতে শুরু করে। এমন সময় ঘরের কোণা থেকে সে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। মনে হচ্ছিল একই কোণায় তার মতো কেউ যেন দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে সেটির দিকে এগিয়ে যায়। এবার স্পষ্ট দেখা যায় তার মতো চেহারারই একজন তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে ভয়ঙ্কর ক্ষত। এটি দেখামাত্র অ্যাঙ্গো তাকে আক্রমণ করতে যায়, কিন্তু ভয়ঙ্কর সত্তাটি নির্মমভাবে তাকে আঘাত করে। এরপর তাকে টেবিলের উপরে শুয়ে সেখানে থাকা গরম পানি পুরোটাই শরীরের ওপরে ঢেলে দেয়। এবার সে তাকে মাংস টুকরো করার মতোই বারবার আঘাত করতে থাকে, ঠিক যেমনটা একটু আগে অ্যাঙ্গো নিজে সেই মাংসটিকে টুকরো করছিল। এবার সেই ভয়ঙ্কর সত্তাটি ঠিক একইভাবে অ্যাঙ্গোকে টুকরো টুকরো করে ফেলছিল। এদিকে বিশৃঙ্খলার মাঝে সিক দেখতে পায় অ্যাঙ্গো রান্নাঘরের ভেতর থেকে অদ্ভুতভাবে হেঁটে সেখান থেকে চলে যাচ্ছে। হঠাৎ করে রান্নাঘরের ভেতর থেকে চিৎকার শোনা যায়। সকলেই দৌড়ে সেখানে ছুটে যায়। এরপর যা দেখতে পায় তা দেখামাত্রই প্রত্যেকের চোখ কপালে উঠে যায়। মৃত লাশটির টুকরো টুকরো করা দেহগুলো আবারও এক ভয়ঙ্কর শিল্পকর্মের মতো করে সাজিয়ে রাখা হয়েছে। এভাবে রহস্যময় হত্যাকাণ্ডের দ্বিতীয় শিকার হয় অ্যাঙ্গো। ঘটনাটি দেখামাত্রই দুই গ্যাংয়ের সদস্যরা আতঙ্কে রান্নাঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। পুরো কারাগারে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ে। অ্যাঙ্গোর তখন সন্দেহ হয় সিকের বলা কথাগুলোর সঙ্গে হয়তো পুরো ঘটনার কোনো সম্পর্ক রয়েছে।
কেননা তার বসের হত্যাকাণ্ড এবং কারাগারে ঘটে যাওয়া 2 বন্দীর মৃত্যু সবকিছুর মধ্যেই অদ্ভুত মিল রয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই হত্যার পর মৃতদেহকে টুকরো করে বা বিকৃত করে এমনভাবে সাজানো হয়েছে যেন সেগুলো কোনো শিল্পকর্ম। এদিকে সিক আরও একটি বিষয় প্রকাশ করে। সে লক্ষ্য করেছে প্রতিটি শিকার মারা যাওয়ার পরে তার অবয়বকে সে সবসময় সেই জায়গার দিকে যেতে দেখেছে যেখানে ইভান ছিল। এছাড়াও সে লক্ষ্য করেছে হত্যাকাণ্ডের আগে একটি শিকারের শরীরের চারপাশে লালচে ধুলোর মতো একটি অদ্ভুত আভা দেখা দেয়। অ্যাঙ্গোরো তার কথা বিশ্বাস করতে না পেরে প্রায় তাকে মারতে যাচ্ছিল, কিন্তু সিক জোর দিয়ে বলে সে সত্যিই এসব কিছু দেখতে পাচ্ছে। সে লক্ষ্য করেছে তার মাথা ব্যথা চলে যাওয়ার পর থেকেই সে এমন কিছু অদ্ভুত জিনিস দেখতে শুরু করেছে যা অন্য কেউই দেখতে পায় না। এমনকি অন্ধকারের মধ্যেও মানুষের শরীরের চারপাশের আভা দেখতে পারে সে। এজন্য তারা সিককে প্রত্যেকের আভা কী রঙের তা অনুমান করতে বলে। সিক জানায় পেন্ডির আভা ধূসর, ভিবানের হালকা নীল, ইভানের গাঢ় বেগুনি এবং অ্যাঙ্গোরোর আভা সবুজ। ধর্মপ্রাণ বিভান জানায় প্রতিটি রং মানুষের মানসিক অবস্থার প্রতিফলন করে, আর লাল রং বোঝায় রাগ ও নেতিবাচক শক্তি। মৃত্যুর আগে টোকে এবং অ্যাঙ্গোরোর চারপাশে ঠিক এই লাল আভাই দেখা গিয়েছিল। এই সময় তারা ইভানের বসের হত্যার রাতের কথা স্মরণ করে। ইভান জানায় তারা বসকে হত্যার আগে তিনিও প্রচণ্ড রাগে ভুগছিলেন। তখন সবাই ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে কোনো অশুভ আত্মা হয়তো এমন মানুষদের বেছে বেছে হত্যা করছে যারা নেতিবাচক আবেগে আচ্ছন্ন। ভিবর আরও জানায় মানুষ চাইলে নিজের আভা পরিবর্তন করতে পারে। মনকে শান্ত রাখার জন্য প্রার্থনা করা কিংবা সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা, যেমন শিল্পচর্চা বা নাচ, এর মাধ্যমে নেতিবাচক আবেগ কমানো সম্ভব। এজন্য অ্যাঙ্গোরো ও তার বন্ধুরা প্রার্থনার ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে আগে কয়েকজন বন্দীরা ছিল যারা তাদের ভয়ে বের করে দেয়, কেননা তারাও আশঙ্কা করছিল এই অশুভ আত্মা তাদের উপর আক্রমণ করতে পারে। এর ফলে তারা নিজেদের সেলের ভেতরে গিয়ে প্রার্থনার কথা ভাবে। তখন ভিবর জানায় জায়গাটি অত্যন্ত নোংরা হওয়ায় সেখানে প্রার্থনা করা উপযুক্ত হবে না। ঠিক তখনই পাশের শিল্পকলা কক্ষ থেকে শব্দ ভেসে আসে। বন্দীরা দ্রুত সেখানে গিয়ে একটি সৃজনশীল কার্যক্রমে অংশ নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। এ সময় নাচের শিক্ষক সকলকে নাচ দেখান এবং সে একই রকম নাচ সবাইকে শেখাতে শুরু করেন, কিন্তু কেউই তার মতো নাচ করতে পারছিল না। তাই সে রেগে সকলকে সেখান থেকে বের করে দেয়। এরপরে সে গান বাজিয়ে নিজে একাই নাচতে শুরু করে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল এই নাচটি সে ইচ্ছা করে নাচ করছে না। হঠাৎ করে সেই ভয়ঙ্কর সত্তাটি তার সামনে আবির্ভূত হয়। ক্রমেই তার 2 হাত ভেঙে ফেলে, তারপর মাজা থেকে পুরো শরীর মটকে দেয়। এরপর দেয়ালে বারবার আঘাত করতে থাকে। প্রচণ্ড আঘাত পেয়ে শিক্ষক নিচে পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর সত্তাটি শিক্ষকের পা মাথার সাথে মুচড়ে ফেলে। কিছুক্ষণ পর প্রার্থনার ঘর থেকে সকলে বেরিয়ে আসলে সবাই মিলে নাচের ঘরের দরজাটি খোলে, আর দরজা খোলা মাত্রই প্রত্যেকের চোখ কপালে উঠে যায়। নাচের শিক্ষকের মৃতদেহটি একটি ভয়ঙ্কর ভাস্কর্যের মতো সাজিয়ে রাখা হয়েছে। এতে আতঙ্কিত বন্দীরা সবাই দৌড়ে নিজেদের সেলে ফিরে যায়। সিক লক্ষ্য করে এবার নিহত নাচের শিক্ষকের শরীরের আভা প্রথমে বাদামি রঙের ছিল, এরপর ধীরে ধীরে সেটি লাল হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে কারো নেতিবাচক আবেগ যত বাড়তে থাকবে সে হয়তো পরবর্তী শিকারে পরিণত হতে পারে। অ্যাঙ্গোরো এবার ইভানকে কালিমান্তের বনে করা তদন্তের ব্যাপারে সরাসরি জিজ্ঞাসা করে। ইভান জানায় সে সেখানে অবৈধ নিকেল খনির একটি চক্রের বিরুদ্ধে তদন্ত করতে গিয়েছিল। এই চক্রের পেছনে উচ্চ পদস্থ কর্মকর্তারাও জড়িত ছিল। তদন্তের সময় সে বেশ কয়েকজন শ্রমিকের মরদেহ দেখতে পায়। তাদেরকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং দেহগুলোকে কেটে ছিঁড়ে ভয়ঙ্কর শিল্পকর্মের মতো সাজানো হয়েছিল। কারাগারে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সঙ্গে সেই হত্যাগুলোর আশ্চর্যজনক মিল ছিল। এমনকি ইভানের বসের মৃতদেহ ঠিক একইভাবে কেটে সাজানো হয়েছিল। তবে ইভান দাবি করে এসব হত্যাকাণ্ডে তার কোনো হাত ছিল না। ইভানের কথা শুনে সকলেই তার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। সে জানায় তাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে সিক প্রকাশ করে তার বাবা একসময় একজন ওঝা ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন সিকের মধ্যে বিশেষ কোনো ক্ষমতা রয়েছে। সিক নিজে কখনো অলৌকিক বিষয়কে বিশ্বাস করত না, কিন্তু এখন তার নিজের চোখে অদ্ভুত জিনিস দেখা দেওয়ায় সে বুঝতে শুরু করে তার বাবা হয়তো সত্যিই কিছু জানতেন। পেনি তাকে সাহস দিয়ে বলে প্রত্যেক মানুষেরই নিজের মূল্য রয়েছে এবং প্রত্যেকেই কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে জন্মেছে। অ্যাঙ্গোরো আবার জানতে চায়
কালিমান্তের বন থেকে ইভান ফিরে আসার পর একই ধরনের আর কোনো হত্যাকাণ্ড ঘটেছিল কিনা। ইভান নিশ্চিত করে জানায় এরপর আর এমন কোনো ঘটনা ঘটেনি। এতে অ্যাঙ্গোরোর সন্দেহ আরও গভীর হয়। তার মনে হতে থাকে বনের সেই অশুভ কিছু হয়তো ইভানের পিছু নিয়ে চলে এসেছে এই কারাগার পর্যন্ত। এর কিছুক্ষণ পর রেন্ডার গ্যাং এসে হঠাৎ করে ইভানকে ধরে নিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। অ্যাঙ্গোরো দ্রুত তাদের বাধা দেয়। এতে কারাগারের মাঝখানে দুই দলের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। দুই পক্ষ একে অপরকে প্রচণ্ডভাবে আঘাত করতে থাকে। এই সময় সিক দেখতে পায় অ্যাঙ্গোরোর আভা ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। সে দ্রুত চিৎকার করে অ্যাঙ্গোরোকে শান্ত হতে বলে। কি করবে বুঝতে না পেরে অ্যাঙ্গোরো ভিভানের পরামর্শ মনে করে। সে প্রতিপক্ষের ঘুষি এড়াতে এড়াতে একই সঙ্গে নাচতে শুরু করে। এমন অদ্ভুত দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যাঙ্গোরোর আভা আবার স্বাভাবিক হয়ে যায়। ফলে সে অশুভ আত্মার পরবর্তী শিকারে পরিণত হওয়া থেকে রক্ষা পায়। অন্যদিকে রেন্ডারের এক সহযোগীর আভাও লাল হতে শুরু করে। তাই সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করার জন্য সঙ্গে সঙ্গে প্রার্থনা শুরু করে। কিন্তু রেন্ডার তখনও এসব সতর্কবার্তায় বিশ্বাস করছিল না। সে ইভানের গলা চেপে ধরে তাকে হত্যা করার চেষ্টা করে। অ্যাঙ্গোরো দ্রুত তাকে থামিয়ে দেয়। ইভান মারা গেলে অশুভ আত্মাটি হয়তো অন্য কারো শরীরে চলে যেতে পারে। তখন তারা আর কখনোই সত্য জানতে পারবে না। তাই রহস্যের সমাধানের জন্য ইভানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠে। এই উত্তেজনার মধ্যেই দুই গ্যাং আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কারারক্ষী জেফ্রি এসে পরিস্থিতি থামানোর চেষ্টা করে। জেফ্রি আত্মা বা ভূতের অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করে এবং রঙের আভা নিয়ে সিকের সতর্কতাকে নিছক বাজে কথা বলে উপহাস করে। কিন্তু তার কথা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই অশুভ আত্মাটি সেখানে উপস্থিত হয়। সবার চোখের সামনে সেটি জেফ্রিকে টেনে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে এবং তার দেহকেও একটি ভয়ঙ্কর শিল্পকর্মের মতো সাজিয়ে ফেলে। এই দৃশ্য দেখে বন্দী ও কারারক্ষী সবাই আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। নিজের চোখে এই ঘটনা দেখার পর পুরো কারাগারের বন্দীদের আচরণই বদলে যায়। অনেকেই প্রার্থনা করতে শুরু করে, কেউ দাবা খেলে, আবার কেউ নাচ বা গান গেয়ে নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যেন তাদের শরীরের আভা লাল হয়ে না যায়। অন্যদিকে কারাগারের কমান্ডার শুধু কিভাবে ঘটনাগুলো ধামাচাপা দেয়া যায় সেই চিন্তাতেই ব্যস্ত থাকে। জেফ্রি মারা যাওয়ার পর তার জায়গায় নতুন এক বিশ্বস্ত সহযোগীকে নিজের ডানহাত হিসেবে নিয়োগ করার পরিকল্পনা করে। কিন্তু নতুন সেই কারারক্ষী কমান্ডারের সঙ্গে এসব অনৈতিক কাজে জড়াতে খুব একটা আগ্রহী ছিল না। তাই কমান্ডার তার পরিবর্তে অন্য বিশ্বস্ত কারারক্ষীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যাঙ্গোরো তার ছেলের কাছ থেকে পাওয়া ছবিটির দিকে তাকিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করে। তার মনে হয় এই অশুভ আত্মার নিজস্ব চিন্তা ও নির্দিষ্ট কোনো লক্ষ্য রয়েছে। তাই সে নিজের অহংকার দূরে সরিয়ে দুই পক্ষের সবাইকে তার নিজের দল এবং রেন্ডার গ্যাং একসঙ্গে হয়ে আত্মাটিকে কিভাবে থামানো যায় তা খুঁজে বের করার আহ্বান জানায়। এরপর তারা ইভানকে জিজ্ঞেস করে এই আত্মা আসলে কাকে খুঁজছে, কিন্তু ইভান তখনও এর কোনো উত্তর জানত না। ঠিক তখনই সেই নতুন কারারক্ষী যে কমান্ডারের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়নি, বন্দীদের কাছে এসে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। তার ধারণা অশুভ আত্মাটি সম্ভবত পাকা নামের ভিআইপি বন্দীকে খুঁজছে। পাকা সেই অবৈধ নিকেল খনির চক্রের সঙ্গে জড়িত ছিল, যার তদন্ত ইভান কালিমান্তানের বনের ভেতরে করেছিল। নতুন কারারক্ষী সবাইকে ভিআইপি বন্দীদের জন্য নির্ধারিত কে ব্লকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। একই সঙ্গে সে সতর্ক করে দেয় অন্য একটি কারারক্ষী দল তাদের থামানোর পরিকল্পনা করছে, যেন কারাগারে একের পর এক হত্যাকাণ্ডের সত্য গোপন রাখা যায়। অ্যাঙ্গোরোর পরিকল্পনা ছিল সবাই কে ব্লকে পৌঁছানোর পর ইভানকে দিয়ে পাকার সঙ্গে ফোনে কথা বলিয়ে তাকে ইচ্ছাকৃতভাবে রাগিয়ে তোলা, কারণ তার আভা লাল হয়ে গেলে অশুভ আত্মাটি হয়তো সেখানে এসে হাজির হবে। কিন্তু পথে ভিআইপি বন্দীদের নিরাপত্তার জন্য নিয়োজিত কিছু ভাড়াটে বন্দী তাদের বাধা দেয়, ফলে তাদেরকে নতুন করে পথ খুঁজতে হয়। এদিকে সিক সবার আভা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করতে থাকে। ইভান অনেকক্ষণ ধরে বিভিন্ন কথা বলে পাকাকে উত্তেজিত করার চেষ্টা করে। এরপর সে পাকার অতীতের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে, যৌবনে মায়ের কাছে দেওয়া একটি প্রতিশ্রুতি। একসময় পাকা একজন আদর্শবাদী ও উদ্যমী তরুণ রাজনীতিবিদ ছিল, কিন্তু ক্ষমতা ও অর্থ ধীরে ধীরে তাকে স্বার্থপর রাজনীতিবাদীতে পরিণত করে। সে শুধু নিজের ও নিজের সহযোগীদের স্বার্থ দেখত এবং সাধারণ মানুষের কথা ভুলে গিয়েছিল। এর ফলে নিজের মাকেও সে হতাশ করেছিল। অতীতে সেই কথা তুলে তাকে অপমান করতে থাকায় পাকা প্রচণ্ড রেগে যায়। ধীরে ধীরে সে নিজের আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার আভা লাল হয়ে যায়। ঠিক তখনই অশুভ আত্মাটি উপস্থিত হয়।
এবং পাকাকে নির্মমভাবে হত্যা করে। এরপর তার মৃতদেহ একটি ভয়ঙ্কর শিল্পকর্মে পরিণত হয়। এটাই ছিল সেই অশুভ আত্মার শেষ শিল্পকর্ম। তখনই সিক নিশ্চিত করে পাকা মারা গেছে। এরপরে দুই গ্যাং তাদের সংঘর্ষ বন্ধ করে দেয়। সবাই তখন ইভানের মুখের দিকে তাকিয়ে দেখতে পায় তার মুখে স্বস্তির ছাপ, কারণ সে বিশ্বাস করতে শুরু করে অবশেষে হয়তো এই দুঃস্বপ্নের সমাপ্তি ঘটেছে। এই সময় সিক তখন ইভানের আভায় অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা একটি রং দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে সকলে কারাগারের সাধারণ অংশে ফিরে যায়। এদিকে কমান্ডার কারাগারের গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার জন্য আগুন লাগানোর পরিকল্পনা করে। সে চেয়েছিল এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে সরিয়ে দিতে, কিন্তু নতুন সৎ কারারক্ষী তার পরিকল্পনা আগেই বুঝে ফেলে। কমান্ডার যে তেলের ড্রামে আগুন লাগানোর জন্য তেল রেখেছিল, সে গোপনে সেই ড্রামগুলো বদলে তার ভেতরে পানি ভরে রাখে। এরপর সে লোকজন জড়ো করে কমান্ডারকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করে। এই ঘটনার 6 মাস পর কারাগারের পরিবেশ আবার শান্ত হয়ে যায়। অ্যাঙ্গোরো ও রেন্ডার দলের সদস্যরা একসঙ্গে বসে দাবা খেলতে থাকে। অন্যদিকে ক্যামেরার ফুটেজ থেকে প্রমাণিত হয় যে ইভান তার বসের মৃত্যুর সঙ্গে কোনোভাবেই জড়িত ছিল না, ফলে সে সব অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি পায়। কারাগার থেকে বের হওয়ার আগে ইভান তার সব বন্ধু ও সহবন্দীদের কাছ থেকে বিদায় নিতে আসে। তখন সিক তাকে একটি গুরুত্বপূর্ণ কথা জানায়। এখন সে বুঝতে পেরেছে অশুভ আত্মাটি কেন ইভানকে অনুসরণ করছিল, কারণ ইভানের শরীরের চারপাশে যে আভা ছিল সেটি অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা। সেটি ছিল সোনালি রঙের। ভিভোর মতে সোনালি আভা অত্যন্ত বিরল এবং এটি একজন মানুষের পবিত্র ও নির্মল মনের প্রতীক। ইভান সবাইকে জানায় সে আবার কালিমান্তানের বনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে সেখানে গিয়ে সত্য অনুসন্ধান করতে চায় এবং জানতে চায় অশুভ আত্মাটি এখনও তার পিছু নিচ্ছে কিনা। এরপর সে তার বন্ধুদের বিদায় জানিয়ে কারাগার থেকে চলে যায়। এখানে একটি প্রশ্ন থেকে যায়, আত্মাটি কি সত্যি ইভানকে ছেড়ে চলে গেছে, নাকি অপেক্ষা করছে নতুন কোনো শিকারের? গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে।